রাত গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন ছিল। রাজকুমার অশোক নিজের কক্ষে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তার মাথার কাছে একটি ছোট টেবিলে রত্নখচিত অত্যন্ত মূল্যবান একটি সোনার আংটি রাখা ছিল। এমন সময় খোলা জানালা দিয়ে একটি ময়না পাখি ভেতরে এলো। তার গোল চোখ দুটো আংটির চমকের উপর স্থির হয়ে গেল। সে কোনো শব্দ না করে ক্ষিপ্রতার সাথে সেই আংটি নিজের ঠোঁটে চেপে ধরল এবং অন্ধকারে উড়ে গেল। পরের দিন সকালে রাজপ্রাসাদের বাগানে রাজা ও রানী বসেছিলেন। এমন সময় রাজকুমার অশোক ঘাবড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে সেখানে দৌড়ে এলেন। পিতা, সর্বনাশ হয়ে গিয়েছে। আমাকে আপনি ক্ষমা করে দিন। কাল রাতে যে আংটিটি আমি নিজের কক্ষে রেখেছিলাম সেটা গায়েব হয়ে গিয়েছে। কি আবোল তাবোল বকছো অশোক? ওই আংটি গায়েব হয় কি করে? তোমার কি আন্দাজ আছে যে তুমি কত বড় ভুল করেছো? কাল রাতে ঘুমানোর আগে আমি সেটা আমার মাথার কাছেই রেখেছিলাম, কিন্তু সকালে যখন চোখ খুলল তখন সেটা সেখানে ছিল না। রাতের অন্ধকারে কেউ ওটাকে চুরি করেছে। চুপ করো। রাজপ্রাসাদের কড়া প্রহরা এড়িয়ে কেউ ভেতরে আসতে পারে না। তুমি নিশ্চয়ই শিকারের সময় অসাবধানতা বশত ওটা কোথাও ফেলে দিয়েছো, আর এখন নিজের দোষ লুকানোর চেষ্টা করছো। মহারাজ শান্ত হন, হয়তো কক্ষে কোথাও পড়ে গেছে। না মহারানী, সে ওই আংটির গুরুত্ব জানে না। তুমি শুধু একটি আংটি হারাওনি অশোক, তুমি অনেক বড় ভুল করেছো। আমি তোমাকে আদেশ দিচ্ছি, এখনই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাও। যখন আংটি পাবে তখনই ফিরে আসবে। যতক্ষণ না ওই আংটি ফিরিয়ে আনছো, আমাকে নিজের মুখ দেখাবে না। আজ থেকে তোমার জন্য এই প্রাসাদের দরজা বন্ধ। দূর হও এখান থেকে। অশোকের চোখে জল চলে এলো। বাবার বকুনি আর আংটি হারানোর ঘটনা তার জীবন বদলে দিল। কোনো কথা না বলে সে চুপচাপ প্রাসাদ ছেড়ে চলে গেল। শঙ্করপুর গ্রামে হরিরাম নামের এক ব্যক্তি তার স্ত্রী রাধা আর ছোট ভাই অর্জুনের সাথে বাস করত। সন্ধ্যার সময় অর্জুন বাড়ি ফিরে দেখল বাড়ির পরিবেশ অস্বাভাবিকভাবে শান্ত। কি হয়েছে বৌদি? বাড়িতে এত নিস্তব্ধতা কেন? নিস্তব্ধতা নেই, এবার নিস্তব্ধতা আসবে। কি বলতে চাইছো দাদা? দেখ অর্জুন, বাবা কিছুদিন আগে সংসার ছেড়ে চলে গেছেন। তার যাওয়ার পর আমি আর তোর বৌদি যা সহ্য করার করেছি, এবার আমরা আর তোকে সহ্য করতে পারবো না। এমনিতেও বাবার সম্পত্তিতে তোর কোনো ভাগ নেই। ভালো হবে তুই নিজের ইচ্ছাতেই এই বাড়ি ছেড়ে চলে যা। এই কথা শুনে অর্জুন চমকে উঠল। এসব কি কথা বলছো দাদা? ভালো হবে সোজা কথায় চলে যা, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। এই কথা শুনে অর্জুন রেগে গেল। এভাবে এভাবে কিভাবে বের করে দিতে পারো? আমি গ্রামের মোড়লের কাছে যাব আর পঞ্চায়েতে এই বিষয় তুলবো। এই বলে অর্জুন সাথে সাথে মোড়লের কাছে চলে গেল। অর্জুন মোড়লকে সমস্ত ঘটনা বলল। মোড়ল মশাই, এবার আপনি বলুন। দাদা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায় আর বলছে যে বাবার সম্পত্তিতে আমার কোনো ভাগ নেই। মোড়ল গভীর চিন্তায় পড়ে গেলেন। ঠিক আছে, কাল এই বিষয়টি পঞ্চায়েতে তোলা হবে। এই বলে অর্জুন সেখান থেকে চলে গেল। পরের দিন চত্বরে মোড়ল ও গ্রামের অন্যান্য বয়স্করা বসেছিলেন। কিছুক্ষণ পর অর্জুন আর হরিরাম সেখানে পৌঁছল। হরিরাম, এটা কি সত্যি যে
তুমি অর্জুনকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো এবং সম্পত্তিতে তার কোনো অধিকার নেই? হ্যাঁ, এটা সত্যি। আর আপনারাও জানেন যে বাবার সম্পত্তিতে অর্জুনের কোনো ভাগ নেই। পুরো গ্রাম জানে যে অর্জুন আমার আপন ভাই নয়। বাবা একে বহু বছর আগে জঙ্গলে পেয়েছিলেন আর দয়া করে এর লালন পালন করেছিলেন। তিনি কখনো কোনো লেখাপড়া করেননি আর বলেনও নি যে সম্পত্তিতে এর কোনো অংশ থাকবে। তাই আমি সম্পত্তির হকদার। এই কথা শুনে মোড়ল আর পঞ্চায়েত একে অপরের দিকে তাকাতে লাগলেন। তোমার ভাই ঠিকই বলছে অর্জুন। তোমার বাবা তোমাকে লালন পালন করে বড় করেছেন, কিন্তু তিনি সম্পত্তির ব্যাপারে কিছুই লিখে যাননি। তাই আমরা কিছু করতে পারবো না। এই বলে পঞ্চায়েত শেষ হয়ে গেল। হরিরাম হাসতে হাসতে বাড়ি ফিরল। কিছুক্ষণ পর অর্জুন বাড়ি ফিরল। তার চোখে ছিল জল। সে চুপচাপ তার প্রয়োজনীয় জিনিসপত্র বাঁধতে শুরু করলো। যদি কালই চলে যেতিস তাহলে পঞ্চায়েতের সামনে অপমানিত হতে হতো না। অর্জুন কিচ্ছু বলল না আর গ্রাম ছেড়ে চলে গেল। অর্জুন জঙ্গলে পৌঁছল। সে ডুকরে কাঁদতে লাগলো। আমি তো বাবাকে সবসময় নিজের আপন বাবা মনে করেছি আর তোমাকে আপন ভাই ভেবেছি। আমি তো সম্পত্তিতে ভাগও চাইনি। যদি তুমি আমাকে বাড়িতে থাকতে দিতে তাহলে কি ক্ষতি হতো? এখন আমি আর এই গ্রামে থাকবো না, জঙ্গলেই থাকবো। কিছুক্ষণ পর অর্জুন পুকুর পাড়ে পৌঁছল আর সেখানে কুঁড়ে ঘর বানাতে শুরু করলো। কিছুক্ষণ পর কুঁড়ে ঘর তৈরি হয়ে গেল আর অর্জুন সেখানেই থাকতে লাগলো। পরের দিন অর্জুন জঙ্গলে গেল। সে কাঠ কাটলো আর সেগুলো গ্রামে বিক্রি করে খাওয়ার জিনিস নিজের কুঁড়ে ঘরে নিয়ে এলো। সেই দিনের পর থেকে অর্জুন রোজ এটাই করতে লাগলো। একদিন অর্জুন জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিল। এমন সময় হঠাৎ ওই ময়নাটি উড়তে উড়তে একটি গাছে এসে বসলো এবং অর্জুনকে দেখতে লাগলো। কিছুক্ষণ পর ময়নাটি তার কাছে এলো এবং একটি আংটি তার সামনে ফেলে দিয়ে উড়ে গেল। অর্জুনের নজর আংটির ওপর পড়তেই সে চমকে উঠল। এই আংটিটা তো খুব সুন্দর আর সোনার মনে হচ্ছে। কে জানে এই ময়নাটি কার আংটি তুলে এনেছে? এক কাজ করি, এটা পরে দেখি। অর্জুন আংটিটা তার আঙুলে পড়ল। যেমনি আংটিটা আঙুলে পড়ল, এক মুহূর্তের জন্য ওটা থেকে তীব্র আলো বের হলো আর তারপর তা স্বাভাবিক হয়ে গেল। অর্জুন চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে আংটি খুলে নিজের পকেটে রাখলো। হে ভগবান, এটা কি হলো? আমার চোখের সামনে আংটি থেকে তীব্র আলো বের হলো। তখনই অর্জুনের চোখ জঙ্গলের একটি অদ্ভুত রাস্তার দিকে গেল। সেই রাস্তাটি সে আগে কখনো দেখেনি। আমি তো অনেক দিন ধরে এখান দিয়ে যাতায়াত করছি। এই রাস্তাটি তো আমার চোখে কখনো পড়েনি। হঠাৎ এই রাস্তা তৈরি হলো কি করে? কোথাও এই আংটির কোনো চমৎকার নয় তো? যাই হোক না কেন, আমার গিয়ে একবার দেখা উচিত যে এই রাস্তার ওপারে কি আছে। অজান্তেই সেই রাস্তার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তার নজর একটি বিশাল ধ্বংসাবশেষের উপর পড়ল। জঙ্গলের মধ্যে এত বড় ধ্বংসাবশেষ কার হতে পারে? অর্জুন ধ্বংসাবশেষের ভেতরে গেল। ধ্বংসাবশেষটি পুরোপুরি ভাঙাচোরা ছিল। চারদিকে শুকনো ঘাস ছড়িয়েছিল। ধ্বংসাবশেষের ভেতরে এক অত্যন্ত সুন্দর পুরুষের পাথরের মূর্তি স্থাপিত ছিল। অর্জুন সেই মূর্তির দিকে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। এটা তো কোনো রাজার মূর্তি বলে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন ইনি কখনো জীবিত ছিলেন আর হঠাৎ পাথর হয়ে গেছেন।
কিছুক্ষণ মূর্তিটি দেখার পর অর্জুন সেখান থেকে ফিরে এলো আর আংটিটি নিজের কুঁড়ে ঘরে সুরক্ষিতভাবে রেখে দিল। পরের দিন অর্জুন আবার কাঠ কাটার জন্য জঙ্গলে গেল। একই সময় অন্যদিকে রাজকুমার অশোক সেই আংটি খুঁজতে খুঁজতে ঘন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ তার ঘোড়াটি ভয় পেয়ে তাকে নিচে ফেলে দিয়ে পালিয়ে গেল। আহ আহ মনে হচ্ছে আমার কোমরে খুব জোরে আঘাত লেগেছে। আর আমি আহতও হয়েছি। এই ঘন জঙ্গলে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কে জানে আমার ভাগ্যে কি লেখা আছে। অশোক জোরে জোরে সাহায্যের জন্য ডাকতে লাগলেন। বাঁচাও, কেউ আমার সাহায্য করো। কাছেই অর্জুন কাঠ কাটছিল। সে শব্দ শুনে চমকে উঠল। মনে হচ্ছে কেউ সাহায্যের জন্য ডাকছে। আমার একবার দেখা উচিত। অর্জুন শব্দের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে দেখল যে এক যুবক আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। কে তুমি? আর তুমি মাটিতে পড়ে গেলে কিভাবে? নিজের সম্পর্কে বলতে যাচ্ছিল, কিন্তু সে থেমে গেল। আমার নাম অশোক, আর আমি একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে অন্য রাজ্যে যাচ্ছিলাম। হঠাৎ আমার ঘোড়া আমাকে ফেলে দিল, আর আমি আহত হলাম। চিন্তা করো না, একদম চিন্তা করো না। কাছেই আমার কুঁড়ে ঘর আছে, আমি তোমাকে সাহায্য করব। অর্জুন অশোককে ধরে নিজের কুঁড়ে ঘরে নিয়ে এলো। আমি জঙ্গলের ভেষজ উদ্ভিদ সম্পর্কে একটু আধটু জানি। আমি এখনই ভেষজ নিয়ে আসছি আর তোমার চিকিৎসা করছি। তুমি কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই বলে অর্জুন কুঁড়ে ঘরের বাইরে গেল। কিছুক্ষণ পর সে ভেষজ নিয়ে ফিরে এলো। ভেষজের প্রভাবে অশোকের ঘুম চলে এলো আর সে ঘুমিয়ে পড়ল। সেই দিনের পর থেকে অর্জুন অশোকের সেবা করতে লাগলো। কিছুদিনের মধ্যেই অশোক পুরোপুরি সুস্থ হয়ে গেল। তুমি তো খুব ভালো মানুষ। এত ভালো হয়েও তুমি জঙ্গলে কেন থাকছো? অর্জুন হাসল। তারপর মন খারাপ করে তার পুরো গল্প অশোককে বলল। তোমার ভাই তোমার সাথে খুব অন্যায় করেছে। আমার সাথে যা হওয়ার হয়ে গেছে। এবার তোমার নিজের বাড়ি ফিরে যাওয়া উচিত। তোমার পরিবার তোমার পথ চেয়ে বসে আছে। অর্জুনের কথা শুনে অশোক হাসল এবং কুঁড়ে ঘরের ভিতরে এদিক ওদিক দেখতে লাগলো। তখনই তার নজর কুঁড়ে ঘরে রাখা আংটিটির উপর পড়ল। হ্যাঁ, এটা তো সেই আংটিটাই যেটা আমার কক্ষ থেকে গায়েব হয়েছিল। এর মানে এই লোকটি মিথ্যা বলছে। এ একজন চোর। যদি আমি একে এখনই বলে দিই যে আমি রাজকুমার আর আংটিটা আমার চাই, তাহলে এ হয়তো দেবে না আর আমার কোনো ক্ষতিও করতে পারে। তার চেয়ে ভালো হবে আমি রাজপ্রাসাদে গিয়ে সৈন্যদের সাথে ফিরে আসি। অর্জুন অশোকের দিকে তাকাতে লাগলো। কি ভাবছো? হ্যাঁ, কিছু না বন্ধু, এবার আমি আসছি, কিন্তু তোমার সাথে দেখা করতে নিশ্চয়ই আসবো। এই বলে অশোক সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে অর্জুন যেমনি নিজের কুঁড়ে ঘরের বাইরে এলো, তখনই অশোক কিছু সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হলো। দেখছো কি? এই হলো অপরাধী। একে এখনই বন্দি করো। সৈন্যরা সাথে সাথে অর্জুনকে ধরে ফেলল। অশোক কুঁড়ে ঘরের ভেতরে গেল আর আংটিটা তুলে বাইরে নিয়ে এলো। অর্জুন অবাক হয়ে অশোকের দিকে তাকাতে লাগলো। আসলে কে তুমি? আর তুমি আমাকে বন্দি করলে কেন? মূর্খ, আমি এই রাজ্যের রাজকুমার অশোক। এই কথা শুনে অর্জুন চমকে উঠল। কিন্তু আমি তো তোমার সাহায্য করেছিলাম।
হ্যাঁ, সাহায্য করেছিলে, কিন্তু নিশ্চয়ই তার মধ্যে তোমার কোনো স্বার্থ লুকিয়েছিল, কারণ তুমি একজন চোর। এটা আমার ওপর মিথ্যে অভিযোগ তোমার। আমি শেষে কি চুরি করে গেছি? আমি জীবনে কখনো চুরি করিনি। এই আংটিটা তুমি চুরি করেছো। এখন আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। এবার আমি তোমাকে আমার পিতার সামনে পেশ করব। কিছুক্ষণের মধ্যেই অশোক অর্জুনকে বন্দি করে রাজদরবারে নিয়ে এলো। পিতা, দোষী আপনার সামনে। এই বলে সে আংটিটা রাজাকে দিয়ে দিল। এই যে আপনার আংটি। হ্যাঁ, এই আংটিটাই তো। শেষ পর্যন্ত এই আংটিটি কে চুরি করেছে? আপনার সামনে যে দাঁড়িয়ে আছে এই চুরি করেছে। এই বলে অশোক সম্পূর্ণ ঘটনা খুলে বলল। রাজা অর্জুনের দিকে তাকাতে লাগলেন। এবার তুমি নিজের মুখে সত্যি কথাটা বলো যে তুমি রাজপ্রাসাদে কিভাবে ঢুকলে আর আমার ছেলের কক্ষ থেকে এই আংটি কিভাবে চুরি করলে। মহারাজ, আপনার ছেলে আমার পুরো কথা শোনেনি। অন্তত আপনি আমার কথা অবশ্যই শুনবেন। এই আংটি আমি চুরি করিনি। আমি জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিলাম, তখনই একটা ময়না পাখি আসে। তার মুখে এই আংটিটি চাপা দেওয়া ছিল, আর সে ওটা আমার সামনে ফেলে দিয়ে উড়ে যায়। এই কথা শুনে রাজা চমকে উঠলেন। বলতে থাকো, তারপর কি হলো? আমি এটা কিছুক্ষণের জন্য পড়েছিলাম, তখনই এর মধ্যে তীব্র আলো চমকায়। তারপর আমি জঙ্গলে একটি নতুন রাস্তা দেখতে পাই, যা আগে কখনো দেখিনি। এই কথা শুনে রাজা সাথে সাথে দাঁড়িয়ে পড়লেন। তারপরে কি হলো? আমি সেই রাস্তা দিয়ে এগিয়ে গেলাম। সেখানে একটি অদ্ভুত ধ্বংসাবশেষ ছিল, আর তার ভেতরে একজন রাজার মূর্তি ছিল। তারপর আমি আমার কুঁড়ে ঘরে ফিরে আসি। রাজা ধীরে ধীরে অর্জুনের কাছে এলেন। তুমি যদি সত্যি কথা বলে থাকো তাহলে সেই রাস্তাটি তুমি এখনো দেখতে পাবে। আমরা এর তদন্ত করব। আমি আপনাদের এখনই সেই রাস্তা দিয়ে ধ্বংসাবশেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। রাজা অশোকের দিকে তাকালেন। যাও, তোমার মাকে ডেকে নিয়ে এসো। আমরা সবাই এর সাথে জঙ্গলে যাব। এই কথা শুনে অশোক চমকে উঠল। পিতা, এসব কথার কি মানে আছে? দোষী আপনার সামনে, ওকে মৃত্যুদণ্ড দিন। বকবাস করো না, যেমন বলা হয়েছে তেমন করো। অশোক রানীকে ডেকে নিয়ে এলো। কিছুক্ষণ পর অর্জুন রাজা, রানী, অশোক এবং সৈন্যদের নিয়ে জঙ্গলের সেই রহস্যময় রাস্তা দিয়ে ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছল। ধ্বংসাবশেষের সামনে পৌঁছে অর্জুন থেমে গেল। এই সেই জায়গা, আর এই সেই রাজার মূর্তি। রাজা সুরজ হাসতে লাগলেন। জানো আমরা তোমাকে ধ্বংসাবশেষ দেখানোর জেদ কেন করেছিলাম? কারণ আমরা দেখতে চেয়েছিলাম যে তুমি সত্যি বলছো কিনা। কিন্তু তুমি সত্যিই আমাদের এই ধ্বংসাবশেষ পর্যন্ত নিয়ে এলে। এর মানে এই পৃথিবীতে একমাত্র তুমিই আছো যে এই ধ্বংসাবশেষের রহস্য জানো। এবার তোমাকে আর জীবিত ছাড়ব না। এখান থেকে যাওয়ার পর এই রহস্যময় রাস্তা আমার সৈন্যদেরও মনে থাকবে না, কারণ আমি বহু বছর আগে এই ধ্বংসাবশেষটিকে এই আংটির শক্তিতে মানুষের নজর থেকে লুকিয়ে দিয়েছিলাম। এই কথা শুনে অর্জুন চমকে উঠল। একই সময় হঠাৎ সেই ময়না পাখিটি উড়তে উড়তে সেখানে চলে এলো। ময়নাটিকে দেখে রাজা সুরজ চমকে উঠলেন। তুমি কত বছর পর আমার চোখের সামনে এলে। ভালোই হলো, আজ দেখা হয়ে গেল। এবার তোমাকেও মৃত্যুদণ্ড দেব। তুমি আমার ছেলের কক্ষ থেকে আংটিটা চুরি করেছিলে, তুমি। এই কথা শুনে অশোক চমকে উঠল। পিতা, এসব কি হচ্ছে? তখনই ময়না অর্জুন আর অশোকের দিকে তাকাতে লাগলো। আমি বলছি, আসলে তোমার বাবা এই রাজ্যের রাজা নয়, বরং একজন ভৃত্য ছিল।
ধ্বংসাবশেষে থাকা মূর্তিটি দেখতে পাচ্ছ? ওই মূর্তি রাজা বিক্রমের। ওই মূর্তি রাজা বিক্রমের। এই রাজ্যের আসল মালিক তিনিই ছিলেন। তাকে রাজা সুরজ তার স্ত্রীর সাহায্যে কালো জাদুর শক্তিতে পাথরের বানিয়ে দিয়েছিল। ঠিক তখনই রানী রুক্মিণী জোরে জোরে হাসতে লাগলেন। হ্যাঁ, আর আমি আমার জাদুর বিদ্যার সাহায্যে এই চমৎকার আংটিটি পেয়েছিলাম। এবার তোমাদের সবার শেষ ঘনিয়ে এসেছে। জানো, তোমাদের সামনে যে অর্জুন দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং রাজা বিক্রমের পুত্র। এই রাজ্যের আসল উত্তরাধিকারী এই। এই কথা শুনে রাজা সুরজ আর রানী রুক্মিণী চমকে উঠলেন। ময়না অর্জুনের দিকে তাকাতে লাগলো। আমি তোমাকে পুরো কাহিনী বলছি। এই কাহিনী 20 বছর আগে শুরু হয়েছিল। সুরজ নিজের কক্ষে রাগান্বিত হয়ে বসেছিল। তখনই তার স্ত্রী রুক্মিণী সেখানে এলো। কি হয়েছে স্বামী? আপনি এত রেগে কেন বসে আছেন? আমি তোমাকে শুধু এই কারণে বিবাহ করেছিলাম কারণ তুমি কালো জাদু জানো। তোমার সাহায্যে আমি এই রাজ্যের রাজা হতে চেয়েছিলাম। না, এখনো পর্যন্ত তো কিছুই হলো না। রুক্মিণী হাসতে লাগলো। সে মন্ত্র পড়ল আর তার হাতে রঙিন আলোর সাথে একটি অদ্ভুত আংটি প্রকট হলো। আমি অনেক দিন ধরে কালো সাধনার মাধ্যমে এই আংটিটি সিদ্ধ করার চেষ্টা করছিলাম। এখন আমি সফল হয়েছি। আপনি কোনোভাবে রাজা বিক্রম এবং রানী চন্দ্রলেখাকে জঙ্গলের ধ্বংসাবশেষ পর্যন্ত নিয়ে চলুন। তারপর এই আংটি তার চমৎকার দেখাবে। আর তারপর রাজা বিক্রমের পুত্রের কি হবে? একবার রাজা আর রানীর শেষ হয়ে গেলে তাদের পুত্রের আর কি বা ক্ষমতা? তাকে আমরা যে কোনো জায়গায় সরিয়ে দেব। পরের দিন রাজা বিক্রম নিজের স্ত্রী চন্দ্রলেখার সাথে বাগানে হাঁটছিলেন। তখনই মন্ত্রী সুরজ নিজের স্ত্রী রুক্মিণীর সাথে সেখানে এলেন। মহারাজ, জঙ্গলে একটি ধ্বংসাবশেষ আছে যেখানে খুব সুন্দর ফুল ফুটেছে। আমার মনে হয় আপনার সেখানেই অবশ্যই যাওয়া উচিত। আজ সকালেই রানী সুন্দর ফুলের চর্চা করছিল। চলো এখনই যাই। কিছুক্ষণ পর সুরজ আর রুক্মিণী রাজা বিক্রম আর চন্দ্রলেখাকে জঙ্গলের ধ্বংসাবশেষে নিয়ে গেল। রাজা বিক্রম এদিক ওদিক তাকাতে লাগলেন। মন্ত্রী সুরজ, এখানে তো আমি কোনো ফুল দেখতে পাচ্ছি না। তখনই রুক্মিণী আংটিটি বের করল। কালো জাদুর আংটি, তোমার কামাল দেখাও। আংটি থেকে রঙিন আলো বের হলো আর রাজা বিক্রম পাথরে পরিণত হলেন। এটা দেখে চন্দ্রলেখা রেগে গেলেন। সুরজ হাসতে লাগলো। এই আংটি একবারে একজন মানুষের ওপরই অভিশাপের প্রভাব ফেলে। এবার দেখি চন্দ্রলেখার সাথে কি হয়। আংটি থেকে আবার রঙিন আলো বের হলো আর চন্দ্রলেখা ময়নাতে পরিণত হলেন। ময়না হতেই তিনি উড়ে জঙ্গলে পালিয়ে গেলেন। এটা দেখে সুরজ চমকে উঠল। এ তো পালিয়ে গেল। কোনো ব্যাপার না, সবাইকে বলে দেব যে মহারাজ আর মহারানী বন্য পশুর শিকার হয়ে গেছেন। কিছুক্ষণ পর সুরজ আর রুক্মিণী প্রাসাদে ফিরে এলো আর সবাইকে এটাই জানালো। কয়েকদিন পর সুরজকে রাজা ঘোষণা করা হলো। রাজা হওয়ার পর সুরজ তার এক সৈন্যকে ডাকলো। যাও, মহারাজের পুত্রকে জঙ্গলে ফেলে দিয়ে এসো, কিন্তু কেউ যেন কোনো খবর না পায়। সৈন্য সেখান থেকে চলে গেল। তখনই রুক্মিণী সেখানে এলো আর আংটিটা সুরজকে দিয়ে দিল। এই আংটি সামলে রাখতে হবে। যদি এটা ভেঙে যায় তাহলে কালো জাদুও ভেঙে যাবে আর বিক্রম আর চন্দ্রলেখা নিজেদের আসল রূপে ফিরে আসতে পারবে। চিন্তা করো না, আমরা এই আংটি নিজের পুত্রকে দেব। এর ফলে সেও শক্তিশালী হবে। এই কথা শুনে অর্জুন চমকে উঠল। আমি চন্দ্রলেখা,
আর তুমি সেই রাজকুমার। এবার তুমি বুঝতে পেরেছো? অর্জুনের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বুঝেছি, আমার বাবাকে আমি জঙ্গলেই পেয়েছিলাম। হ্যাঁ, কারণ এই ধরিবাজ সুরজ তোমাকে জঙ্গলে ফেলে দিয়েছিল। ব্যাস, অনেক পরিবার মিলন হয়েছে। একই সময় ময়নাটি উড়ে মূর্তির পেছনে চলে গেল। সেখান থেকে সে একটি আংটি তুলে আনলো, যা দেখতে একদম ওই আংটিটির মতোই ছিল, আর তা অর্জুনের সামনে ফেলে দিল। অর্জুন, এটা তোলো আর এটা ভেঙে দাও, কারণ অশোক যে আংটি পেয়েছিল সেটা নকল ছিল। এই আংটিটা আসল। আমি তো কেবল আমার পরিকল্পনা অনুযায়ী পুরো পরিবারকে এখানে আনতে চেয়েছিলাম। আমি জানতাম যে সুরজ যখন তোমাকে বন্দি করবে তখন সে তোমাকে এখানে অবশ্যই নিয়ে আসবে, যাতে এই রহস্য তোমার সাথেই শেষ হয়ে যায়। এই কথা শুনে সুরজ রেগে গেল। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। পরের মুহূর্তেই অর্জুন আংটি তুলে নিল। সে পুরো শক্তি দিয়ে আংটিটি মাটিতে আছড়ে ফেলল। একটা বড় বিস্ফোরণ হলো। পরের মুহূর্তেই রাজা বিক্রম রঙিন আলোর সাথে তার আসল রূপে প্রকট হলেন। ঠিক সেই মুহূর্তেই রুক্মিণী, সুরজ আর তার ছেলে অশোক দেখতে দেখতে পাথরে পরিণত হয়ে গেল। সৈন্যরা রাজা বিক্রমকে দেখে ভয় পেয়ে গেল। আমি তোমাদের আসল রাজা। ওদিকে ময়নাও রঙিন আলোর সাথে রানী চন্দ্রলেখার রূপে বদলে গেল। রানী চন্দ্রলেখা তার ছেলে অর্জুনের কাছে এলেন। রাজা বিক্রম হাসতে লাগলেন। তিনি তার স্ত্রী চন্দ্রলেখা এবং তার পুত্র অর্জুনকে নিয়ে প্রাসাদে ফিরে গেলেন। কিছু সময় পর রাজা বিক্রম আবার রাজ্যের রাজা হয়ে গেলেন। কিছুদিন পর রাজা বিক্রম অর্জুনকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করলেন।